শিক্ষার্থীরা, আজকে আমি পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাবিদ অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্সদের মধ্য থেকে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা হচ্ছেন প্লেটো, অ্যারিস্টটল এবং মেকিয়াভেলি, তাদের কিছু মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট পেপার 2 এর ইউনিট 1 এর উপর আমি আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এই যে প্লেটো, অ্যারিস্টটল এবং মেকিয়াভেলি, তাদের চিন্তাভাবনা পাশ্চাত্য রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছিল। তো সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে অবশ্যই তোমাদের এই টপিকগুলো সম্পর্কে, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা থাকা একান্ত প্রয়োজন। কারণ পরীক্ষাতে অনেক সময় দেখা যায় যে আনকমন কোশ্চেনও আসে, তখন ধারণা থাকলে সেই কোশ্চেনগুলোর উপর কিছুটা হলেও লেখা যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা ইউনিটের উপর ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। অবশ্যই তোমরা প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা আলোচনা এভাবে তোমরা কন্টিনিউ করতে থাকবে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে। তো প্রথমে আমি প্লেটোর উপরে আলোচনা করব। তো প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র এবং পাশ্চাত্য দর্শনের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তার একটা বিখ্যাত গ্রন্থ, নামটা তোমরা হয়তো অনেকেই জানো, যেটা হচ্ছে রিপাবলিক। তো এই রিপাবলিক গ্রন্থের মধ্যে তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন, আইডিয়াল স্টেট। প্লেটোর খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হচ্ছে আইডিয়াল স্টেট থিওরি, অর্থাৎ আদর্শ রাষ্ট্রতত্ত্ব। তো প্লেটোর মতে এই আদর্শ রাষ্ট্র হবে একটা ন্যায়ের প্রতিচ্ছবি, অর্থাৎ এমন একটা রাষ্ট্রের কল্পনা তিনি করেছেন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই রাষ্ট্রের লক্ষ্য হবে শুভ এবং ন্যায়, অর্থাৎ রাষ্ট্রের উদ্দেশ্য বা লক্ষ্যটা সবসময় একটা ভালো দিক থাকবে। তো এরা সাধারণত বিবেক দ্বারা পরিচালিত হবেন এবং এদের কাজ হলো শাসন এবং রাষ্ট্রকে পরিচালনা করা। দ্বিতীয়ত যে শ্রেণীর কথা বলেছেন সেটা হচ্ছে সৈনিক বা রক্ষক শ্রেণী। তো এই শ্রেণীর যারা থাকবেন তারা সাহসের প্রতীক এবং এদের কাজ হলো রাষ্ট্রকে সুরক্ষিত রাখা, রাষ্ট্রের সুরক্ষাকে নিশ্চিত করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা। আর 3 নাম্বার যে শ্রেণীর কথা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে উৎপাদনকারী শ্রেণী, যারা প্রডিউসার। তো এরা সাধারণত বাসনা বা ক্ষুধা দ্বারা পরিচালিত হয় এবং এদের কাজ হলো অর্থনৈতিক চাহিদা পূরণ করা, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে প্রত্যেকের জন্য উপার্জন করা, প্রত্যেকের জন্য উৎপাদন করে রাষ্ট্রের সমস্ত চাহিদা পূরণ করা হচ্ছে এই শ্রেণীর কাজ। তো প্লেটো মনে করতেন যে একমাত্র দার্শনিক রাজাই প্রজ্ঞা এবং যুক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকেন এবং আদর্শ রাষ্ট্রকে তিনিই পরিচালনা করতে পারেন। তো ন্যায়তত্ত্বের কথা বলেছেন প্লেটো, যেটা হচ্ছে থিওরি অফ জাস্টিস। প্লেটোর ন্যায়তত্ত্ব একটা অর্থে হচ্ছে সামাজিক ন্যায়। এটি কোনো আইনি ধারণা নয়, বরং এটা একটা কর্তব্যের ধারণা। তো প্লেটোর ন্যায়ের প্রসঙ্গে বলা হয়েছে, যখন রাষ্ট্রের প্রতিটা শ্রেণী তাদের নির্দিষ্ট কাজগুলো দক্ষতার সাথে এবং অন্যের কাজে হস্তক্ষেপ না করে পালন করে, তখন ওই সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সমাজে কখন জাস্টিস প্রতিষ্ঠিত হবে, এটা প্লেটো স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এটি হলো কার্যত বিশেষীকরণের একটা নীতি। এবার শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও প্লেটো বলেছেন। তো প্লেটোর শিক্ষা ব্যবস্থা আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে। এর প্রধান লক্ষ্য ছিল দার্শনিক রাজা এবং রক্ষক শ্রেণী তৈরি করা। অর্থাৎ শিক্ষা সবাই গ্রহণ করবে না। যারা ফিলোসোফার কিং হবে, যারা দার্শনিক রাজা হবে, যারা রাষ্ট্রকে পরিচালনা করবে, তারাই শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার কাজে নিযুক্ত হবেন। তো মানুষের আত্মাকে সত্য এবং প্রজ্ঞার দিকে পরিচালিত করা এবং রাষ্ট্রের জন্য যোগ্য শাসক এবং রক্ষক তৈরি করাই ছিল এর প্রধান লক্ষ্য। তো প্লেটো 2টা স্তরের কথা বলেছেন। প্রথমত সঙ্গীত, সাহিত্য, জিমন্যাস্টিকের মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ, এবং এরপর গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এবং সবশেষে দান্দিকতা, এগুলোর মাধ্যমে তিনি দার্শনিক রাজার চূড়ান্ত প্রশিক্ষণের কথা বলেছেন। অর্থাৎ দার্শনিক রাজারা সাধারণত এই 2টা স্তরে শিক্ষা নিয়ে
নিজেদের অভিজ্ঞতাকে তারা বাড়াবে, যাতে রাষ্ট্র পরিচালনায় অর্থাৎ দেশ পরিচালনায় তারা একটা চূড়ান্ত দক্ষতা অর্জন করতে পারে। তো এটা ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং বাধ্যতামূলক। গণতন্ত্রের সমালোচনার কথাও তিনি বলেছেন। প্লেটো গণতন্ত্রের একজন সমালোচক ছিলেন। তিনি মনে করতেন যে গণতন্ত্রে সবাই সমান, তাই এটা প্রায় অজ্ঞ এবং অযোগ্য মানুষের শাসন প্রতিষ্ঠা করে। তারপর উচ্ছৃঙ্খলার কথা বলেছেন, এতে স্বাধীনতাকে চরম সীমায় নিয়ে যাওয়া হয়, যা সমাজে নিয়মহীনতা সৃষ্টি করে। গণতন্ত্রে জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ পূরণে বেশি আগ্রহী হয়। প্লেটোর মতে গণতন্ত্র সহজেই স্বৈরতন্ত্রে রূপান্তরিত হতে পারে। এবার আমরা আরেকজন রাষ্ট্র দার্শনিককে নিয়ে কথা বলবো, যিনি হচ্ছেন অ্যারিস্টটল। তো এই অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র এবং তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক অর্থাৎ ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয়। তোমরা মনে রাখবে, এটার উপর কোশ্চেন আসতে পারে যে অ্যারিস্টটলের লেখা বিখ্যাত গ্রন্থটার নাম কি? উত্তর কি হবে? পলিটিক্স। অথবা আসতে পারে যে পলিটিক্স গ্রন্থটা কে লিখেছেন? উত্তর হবে কি? অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের নাগরিকত্বের তত্ত্বের কথা এখানে বলা হয়েছে। তো অ্যারিস্টটল নাগরিকত্বের একটা সংকীর্ণ ধারণা পোষণ করতেন। তিনি মনে করতেন যে সবাই রাষ্ট্রের নাগরিক হতে পারে না। নাগরিকত্বের একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। তিনি রাষ্ট্রের আইন প্রণয়ন এবং বিচার কার্যে অংশগ্রহণ করার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন নাগরিক অ্যারিস্টটলের মতে। অর্থাৎ যারা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই নাগরিক হবেন, বাকিরা কেউ হবে না। তো কারা নাগরিক নয়, তো তাদেরকে অ্যারিস্টটল নাগরিক বলে স্বীকার করেন না। যেমন শিশু, বৃদ্ধ, নারী, দাস এবং শ্রমজীবী মানুষ যারা, তারা কেউই নাগরিক নন। কারণ তাদের হয় ক্ষমতা নেই বা রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার তাদের কোনো অবসর নেই। এজন্য তাদেরকে তিনি নাগরিক বলে গণ্য করেন না বা রাষ্ট্রের নাগরিকের আওতার বাইরে তিনি রেখেছেন। তো অ্যারিস্টটলের আরেকটা তত্ত্ব হচ্ছে ন্যায় তত্ত্ব, জাস্টিস। তো অ্যারিস্টটলের এই ন্যায় তত্ত্ব প্লেটোর থেকে একটু আলাদা এবং তুলনামূলকভাবে আইনগত এবং ব্যবহারিক। তো তিনি ন্যায়কে দুইটা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের নাম দিয়েছেন সাধারণ ন্যায়, যেটা হচ্ছে ইউনিভার্সাল জাস্টিস। এর অর্থ কি? এর অর্থ হলো সামগ্রিকভাবে পূর্ণময় জীবন বা নৈতিক গুণাবলী। তারপর বিশেষ ন্যায়। এই বিশেষ ন্যায় আবার দুই রকম তার মতে। যেমন ১ নাম্বার ভাগ দেওয়া হয়েছে বন্টনমূলক ন্যায়, যেমন ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের উপরে অনেক সময় কোশ্চেন পরীক্ষাতে আসে। তো রাষ্ট্রের সম্পদ, পদ এবং সম্মান যোগ্যতা এবং মেধা অনুসারে নাগরিকদের মধ্যে বন্টন করা উচিত। এটা অ্যারিস্টটলের মতে। তো সংশোধনমূলক ন্যায়ের কথা তিনি বলেছেন, যেটা হচ্ছে কারেক্টিভ জাস্টিস। তো এটা ব্যক্তিগত লেনদেন বা চুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো অন্যায় ঘটলে যে বিচারকের মাধ্যমে ক্ষতিপূরণ বা শাস্তি দিয়ে সাম্য ফিরিয়ে আনা, এটা এই শ্রেণীর মধ্যে পড়ে। তারপর দাসত্বের তত্ত্ব, যেটা অ্যারিস্টটলের স্ল্যাভারি থিওরি নামে পরিচিত, খুবই ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। তো অ্যারিস্টটল দাসপ্রথার একজন সমর্থক ছিলেন। দাসপ্রথাকে তিনি সমর্থন করতেন। তিনি তার সময় প্রচলিত দাসপ্রথাকে স্বাভাবিক বলে মনে করতেন। মনে করতেন এটা ন্যাচারাল, এটা রাষ্ট্রের জন্য প্রয়োজন রয়েছে। তো প্রাকৃতিক দাসত্ব সম্পর্কে তিনি কথা বলেছেন। তার মতে কিছু মানুষ স্বভাবতই বুদ্ধি এবং যুক্তিহীন এবং তারা জন্মগতভাবে দাসত্বের জন্য উপযুক্ত। এদের কেবল শারীরিক শক্তি আছে। তো প্রভুত্বের সুবিধার জন্য এই দাসত্বের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন যে দাসেরা প্রভুকে শারীরিক শ্রম দিয়ে তাদেরকে মুক্তি দেয়, যার ফলে প্রভু অবসর পান এবং রাষ্ট্রীয় কাজে, বিশেষভাবে রাজনীতি, দর্শন, এই ধরনের যে কাজগুলো রয়েছে, এই ধরনের কাজে মনোযোগ দিতে পারেন। তো অ্যারিস্টটল দাসত্বকে রাষ্ট্র এবং প্রভুর জন্য প্রয়োজনীয় বলে মনে করতেন এবং সেই দিক থেকে তিনি যুক্তি প্রদর্শন করে গেছেন। এবার আমরা আরেকজন রাষ্ট্র দার্শনিককে নিয়ে কথা বলবো, যিনি হচ্ছেন ম্যাকিয়াভেলি। তো এই নিকোলো ম্যাকিয়াভেলি তিনি ছিলেন ইতালির ফ্লোরেন্সের একজন কূটনীতিজ্ঞ এবং তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তোমরা একটু আগে দেখেছো বা শুনেছো যে অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। হ্যাঁ, সিম্পলি যদি রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় তখন তোমরা উত্তরটা অ্যারিস্টটলই করবে। আর যদি বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় তখন উত্তরটা হবে ম্যাকিয়াভেলি। তো তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স, আরেকটা হচ্ছে ডিসকোর্সেস অন লিভি। তো এই দুইটা খুব ইম্পর্টেন্ট গ্রন্থ, যিনি দুটা গ্রন্থ ম্যাকিয়াভেলি রচনা করেছেন। তো ম্যাকিয়াভেলির সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্ব হচ্ছে ধর্ম এবং রাজনীতির তত্ত্ব, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। তো ম্যাকিয়াভেলি রাজনীতি থেকে নৈতিকতা এবং ধর্মকে পৃথক করেছেন। তো
তো তিনি বলেন যে একজন শাসকের সাফল্যই হলো তার চূড়ান্ত লক্ষ্য। তিনি মনে করতেন রাষ্ট্র বা শাসকের প্রয়োজনে ধর্ম বা নৈতিকতার নীতিটাকে ভঙ্গ করা বৈধতার পর্যায়ে পড়ে। যেমন ধর্মের ব্যবহারের প্রসঙ্গে বলেছেন যে ম্যাকিয়াভেলির কাছে ধর্ম ছিল ব্যক্তিগত পরিত্রাণের মাধ্যম নয়, বরং রাষ্ট্রের ঐক্য এবং আনুগত্য বজায় রাখার একটা টুল বা কৌশল। তো শাসক জনগণকে ঐক্যবদ্ধ রাখতে এবং আইন মানতে বাধ্য করার জন্য ধর্মের আশ্রয় অনেক সময় নিতেও পারেন। তো এই চিন্তাই ধর্মনিরপেক্ষ রাজনীতির ভিত্তি স্থাপন করেছে। এবার প্রজাতন্ত্রবাদের কথা বলবো আমরা, রিপাবলিকানিজম, যে প্রসঙ্গে মেকিয়াভেলি তত্ত্ব দিয়েছেন। মেকিয়াভেলিকে প্রায় দ্বিধাবিভক্ত চিন্তাবিদ হিসেবে দেখা হয়। প্রিন্সে তিনি স্বৈরাচারী শাসনের কথা বললেও তার শ্রেষ্ঠ যে কর্ম বা লেখা ডিসকোর্সেস, এটার মধ্যে তিনি প্রজাতন্ত্রের পক্ষে সওয়াল করেছেন। তো আদর্শ শাসনের প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। তার মতে যেখানে জনগণের স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং জনস্বার্থ প্রাধান্য পায়, সেটাই হচ্ছে আদর্শ রাষ্ট্র। তিনি রোমান প্রজাতন্ত্রকে অনুসরণ করে মিশ্র সরকারের, যেখানে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র থাকবে, ওই মিশ্র যে প্রজাতন্ত্র, এটাকে শ্রেষ্ঠ বলে মনে করতেন। আর স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রজাতন্ত্রে সাধারণ মানুষের স্বাধীনতা এবং স্বশাসনের অধিকার সুরক্ষিত থাকে। মেকিয়াভেলি মনে করতেন যে সমাজে মানুষ স্বভাবগতভাবে সৎ এবং পুণ্যবান, সেখানে প্রজাতন্ত্রই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তবে দুর্নীতিগ্রস্ত বা বিশৃঙ্খল সমাজে শক্তিশালী একজন শাসকের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। তো আজকের এই ক্লাসে আমরা এই তিনজন মহান চিন্তাবিদের গুরুত্বপূর্ণ ধারণাগুলো সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা আমাদের পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। এভাবে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইউনিটের উপর একটা কনসেপ্ট নিয়ে তোমরা এগিয়ে যাবে। তবেই মনে হবে যে না, সাবজেক্ট সম্পর্কে, বিষয়বস্তু সম্পর্কে তোমরা জ্ঞান নিয়েই তোমরা পড়াশোনা করছো এবং এই পড়াশোনাটার মধ্যে একটা পারফেকশন তোমরা পাবে। তোমাদের মধ্যে যদি কেউ আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো। এখানে নিয়মিত অনলাইনে ক্লাস করা হয়। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন দেওয়া হয়। ইন্টারনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র কলেজ থেকে দেওয়া হয়, সেগুলো সলিউশন করে দেওয়া হয়। এমনকি তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রেও 100% গাইড করা হয়। যদি মনে করে ঘরে বসে অনলাইনে এই ডিজিটাল ওয়েতে ক্লাস করবে, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটি ইনস্টল করে নিয়ে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করে তোমার সেমিস্টারের জার্নিটা এগিয়ে যেতে পারো। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।